কলেজে পড়া মেয়েটি হঠাৎ করেই ড্রাইভিং শিখতে যেয়ে একটি ছেলে প্রেমে পড়ে। কিন্তু এরপরে হঠাৎ করেই তাদের জীবনে এমন কিছু ঘটে যায় যার জন্য তারা দুজন পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু মেয়েটির বাবা মেয়েটিকে অনেক বেশি ভালোবাসতো, আর এই জন্যই সে মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে। মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য সে এমন কিছু করে যেটা হয়তো আপনি বা আমি কল্পনাও করতে পারবো না। এছাড়া সে মেয়েটি আর ছেলেটির ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাও আমাদের ধারণার বাইরে। আজকের মুভিতে যেমন সাসপেন্স থ্রিলার রয়েছে, ঠিক তেমনি ড্রামা, রোমান্স এবং ইমোশনও রয়েছে। এছাড়া মুভির শেষে খুব সুন্দর একটি মেসেজও রয়েছে, তাই প্রত্যেকটি মেয়ের উচিত এই মুভিটি দেখা। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলেগু ভাষায় শব্দ মুক্তি পাওয়া মুভি বিউটি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দেখা যায় হায়দ্রাবাদের সিআই ইমরানকে অর্জুন নামের একটি ছেলেকে সেলের ভেতরে বন্দি করে প্রচণ্ড টর্চার করছে। এটা দেখে সেখানে রিজয়নিং হওয়া একজন অফিসার অন্য একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে এই কেসটা কি। সেই মহিলা কনস্টেবল বলে লাভ স্টোরি। সেই অফিসার জিজ্ঞেস করে কোনো এফআইআর দায়ের করা হয়েছে? মহিলা কনস্টেবল বলে না, এমনিতেই। আর এরপরেই ইমরানকে দেখা যায় অর্জুনের উপর প্রচণ্ড রেগেছিল। সে অর্জুনকে বলেছিল তোমাকে আজকে আমি শিখিয়ে দেব ভালোবাসা কাকে বলে। অন্যদিকে অর্জুন ব্যথায় কাতরাতে কাতরাতে শুধু তার ভালোবাসার মানুষকে কল্পনা করছিল। সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপরে আলেকিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। আলেকিয়ার পরিবার খুবই সাধারণ একটি পরিবার ছিল, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত। কিন্তু আলেকিয়ার চিন্তাভাবনা ছিল একেবারে হাই ক্লাসের মতো। যেমন আলেকিয়া গোসলখানা থেকে বের হয়ে তার মা জানকীকে জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য বডি ওয়াশ এনেছ? জানকীর মা বলে না, সাবান রয়েছে, সেটা দিয়েই গোসল করো, আমরা সবাই সেটাই ইউজ করি, আর যদি সেটা ইউজ না করো তাহলে বাইরে চলে এসো। আলেকিয়ার বাবা পেশায় একজন ক্যাব ড্রাইভার, কিন্তু সে তার মেয়ে আলেকিয়াকে অনেক বেশি ভালোবাসে। আর কতটা ভালোবাসে সেটা একটু পরেই জানতে পারবেন। আলেকিয়া তার বাবার সাথে বসেই মোবাইলে তার ইনস্টাগ্রাম স্টোরি চেক করছিল। ঠিক তখনই নিজের বান্ধবী সালমার একটি স্টোরি দেখতে পায়, যেখানে সালমা নিউ স্কুটি কিনে সেটার স্টোরি দিয়েছিল। আর এটা দেখেই আলেকিয়া জ্বলতে থাকে, এখন তারও নিউ স্কুটি লাগবে। এরপরেই আলেকিয়া তার বাবাকে বলে বাবা তুমি এখনই আমাকে কলেজে দিয়ে আসো। আলেকিয়া তার বাবার সাথে কলেজে চলে যায়। এরপরেই জানকীর কাছে একই কলোনিতে থাকা পদ্মা দেখা করতে আসে। আসলে জানকীকে এই কলোনির সবাই অনেক পছন্দ করে এবং বিশ্বাস করে, এবং এই কলোনির কিছু মহিলারা জানকীর কাছে তাদের টাকা সেভিংস করে। যদিও জানকী নিজের ফ্যামিলির কোনো টাকাই সেভিংস করতে পারে না, কিন্তু সে অন্যের টাকা সেভিংস করে রাখে। আর সেই সব মহিলারাও ভাবে তাদের কাছে এই টাকাগুলো থাকলে খরচ হয়ে যাবে, আর এই জন্যই তারা জানকীর কাছে রাখে। পদ্মাও সেই রকম একজন যে জানকীর কাছে টাকা জমা রাখত। এদিকে আলেকিয়া যখন তার বাবার সাথে কলেজে যাচ্ছিল, তখন সে তার বাবাকে বলে বাবা আমার বান্ধবী সালমা স্কুটি কিনেছে নতুন, তুমিও আমাকে একটা স্কুটি কিনে দেবে। আলেকিয়া বাবা বলে তুমি তো স্কুটি চালাতেই পারো না, স্কুটি কিনে কি করবে? আলেকিয়া বলে আমি যদি স্কুটি চালাতে পারি তুমি কি আমাকে স্কুটি কিনে দেবে? আলেকিয়ার বাবা বলে সেটা পরে দেখা যাবে। আলেকিয়া এখানে অনেক খুশি ছিল। এরপরেই আলেকিয়া তার বন্ধুর সাথে দেখা করতে আসে, আর তখনই সেখানে অর্জুনকে দেখা যায়। যদিও তারা একে অপরকে তখন চিনত না। আসলে আলেকিয়া এখানে সমুদ্রের সাথে কথা বলতে এসেছে। যখনই আলেকিয়ার মন খুব ভালো থাকে বা কোনো খুশির খবর সে পায়, তখন সে সমুদ্রের সাথে একা একাই কথা বলে। আলেকিয়া চিৎকার করে বলতে থাকে আমার বাবা স্কুটি চালানো শেখার পরে আমাকে স্কুটি কিনে দেবে। এরপরেই আলেকিয়া কলেজে চলে আসে, আর একজন অটোওয়ালা তাকে ডাকে। এই অটোওয়ালাকে আলেকিয়ার বাবা পুরো মাসের জন্য তাকে ভাড়া করে দিয়েছে, যে আলেকিয়াকে কলেজে নিয়ে আসবে এবং দিয়ে আসবে। সেই অটোওয়ালা বলে আরে মা তুমি তো আমাকে ভাড়া করেছ কলেজে আসার জন্য, কিন্তু মাসের মধ্যে 10 দিন তুমি তোমার বাবার সাথে আসো। আলেকিয়া তখন বলে আঙ্কেল আপনাকে আর টেনশন করতে হবে না, কারণ কিছুদিন পরে থেকে আমি আর অটোতে আসবই না, আমার বাবা আমাকে নতুন স্কুটি কিনে দেবে। কলেজে আসার পরে আলেকিয়ার বান্ধবী সালমা তার নতুন স্কুটির চাবি তাকে দেখায়। আলেকিয়া বলে দেখেছি, আমাকে আর দেখাতে হবে না, আমার বাবাও কয়েক মাস পরে আমাকে নতুন স্কুটি কিনে দেবে, আর কিছু মাত্র দিন বাকি। আলেকিয়া তখন সালমার কাছে একটা হেল্প চায়, বলে তুমি তোমার স্কুটিটা আমাকে দাও, আমাকে স্কুটি চালানো শিখতে হবে। প্রথমত সালমা না করে, কিন্তু পরে আলেকিয়া তার স্কুটির চাবি তাকে দেয়। আলেকিয়া এরপরে স্কুটিতে বসে ইউটিউবে ভিডিওতে দেখে কিভাবে স্কুটি চালাতে হয় সে শেখা স্টার্ট করে। কিন্তু চালাতে গিয়ে আলেকিয়া নতুন স্কুটিটা অ্যাক্সিডেন্ট করে বসে। এরপরে সালমা এবং আলেকিয়া সেটা মেকানিকের কাছে নিয়ে যায়।
আর সেটা সারাতে বিল চলে আসে ২,০০০ টাকা। এটাতে সালমার চোখ তো একেবারে চরক গাছ। অন্যদিকে আলাকিয়ার কাছেও এত টাকা ছিল না। অবশেষে সালমা তার ভাইকে সেখানে আসতে বলে। সালমার ভাই সেখানে আসার পরে টাকা দিয়ে স্কুটি ছাড়িয়ে নেয়। আর যাবার আগে সে আলাকিয়ার মোবাইলটা নিয়ে যায়, বলে টাকা দিয়ে তুমি তোমার মোবাইলটা নিয়ে যেও। এছাড়া সে সালমাকেও বকাঝকা করতে থাকে। আলাকিয়া আসলে তার মোবাইল থেকেই অনলাইন রাইড বুক করেছিল, কিন্তু সেই মোবাইলটাই নিয়ে গেছে। আর এই জন্য আলাকিয়া সেই রাইডের জন্য সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সেই বাইকওয়ালা সেখানে চলে আসে। আলাকিয়া তার সাথে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে আরও একজন বাইকওয়ালা আসে। আর সেই লোকটা সেখানে এসে আলাকিয়ার কথা জিজ্ঞেস করে, অর্থাৎ সেই হচ্ছে আসল রাইডার। আর যে আলাকিয়ার সাথে গেছে সে ছিল নকল। তখন সেই মেকানিকওয়ালা বলে, সেই মেয়েটি তো একটু আগেই অন্য একজন বাইকারের সাথে চলে গেল। দেখা যায় আলাকিয়া যার সাথে গিয়েছিল তার নাম ছিল রোহিত। কিন্তু রোহিত যখনই আলাকিয়াকে নিয়ে যাচ্ছিল সে বারবার ইচ্ছে করে ব্রেক করছিল, যাতে আলাকিয়া রোহিতের গায়ের উপরে এসে পড়ে। আর এটা আলাকিয়া বুঝতে পেরে তাকে বাইক থেকে নেমে একটা চড় মেরে বসে। এতে রোহিত প্রচণ্ড রেগে যায়। আর পেছন থেকে রেগে গিয়ে আলাকিয়ার একটা ফটো তুলে নেয়। আর মনে মনে বলতে থাকে যে তাকে পরে দেখে নেবে সে। আলাকিয়া বাসায় আসার পরে ভাবতে থাকে কিভাবে সেই টাকাগুলো সে পরিশোধ করবে। সালমার ভাইকে টাকা দেবে আর মোবাইল ফেরত আনবে। ঠিক তখনই আলাকিয়ার বাবা তাকে কিছু টাকা দিতে থাকে। আলাকিয়া ভাবতে থাকে তার বাবা হয়তো সেই দুর্ঘটনার ব্যাপারে জেনে গেছে, আর এই জন্যই সে তাকে টাকা দিচ্ছে। কিন্তু সেটা ছিল আলাকিয়ার অটোর মাসিক ভাড়া। এরপরেই আলাকিয়া যখন অটো স্ট্যান্ডে আসে সেই অটোওয়ালা চলে আসে। আর আলাকিয়া লুকিয়ে পড়ে। যদি সেই অটোওয়ালা দেখে তাহলে তার মাসিক ভাড়াটা সে চেয়ে নেবে। কিন্তু সেই অটোওয়ালা তাকে কোনোভাবে দেখেই ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখনই দেখা যায় আলাকিয়া যে স্কুটির পেছনে লুকিয়েছিল সেটা একটা নতুন স্কুটি ছিল, যার ফলে সেই অটোওয়ালা ভেবে নেয় যে আলাকিয়ার বাবা হয়তো তাকে নতুন স্কুটি কিনে দিয়েছে এবং সে আর তার অটোতে যাবে না। আলাকিয়া বলে, হ্যাঁ, বাবা স্কুটি কিনে দিয়েছে। আর তার বাবা যে টাকা দিয়েছিল সেখান থেকে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেই টাকাটাই সে অটোওয়ালাকে দেয়। বলে, এটা আপনার অ্যাডভান্স, বাকি টাকাটা আমি পরে দিয়ে দেব। তখনই সেখানে সেই নতুন স্কুটির মালিক চলে আসে, আর যে ছিল অর্জুন। অর্জুনকে দেখার পরে সেই অটোওয়ালার মনে প্রশ্ন জাগে, এ কে? তখনই আলাকিয়া বলে, এ আসলে আমার কাজিন, আমি স্কুটি চালাতে জানি না তো সে আমাকে স্কুটি চালানো শেখাচ্ছে। তখনই স্কুটিতে উঠে বসে আলাকিয়া এবং অর্জুনকে রিকোয়েস্ট করে, তুমি এখান থেকে চলে যাও আমাকে নিয়ে, তারপরে আমি তোমাকে সব খুলে বলছি। কিছু দূর যাওয়ার পরে আলাকিয়া স্কুটি থেকে নেমে যায়। আর এরই মধ্যে অর্জুন আলাকিয়ার সে আইডি কার্ডটা দেখে ফেলে আর বলে, আমিও ওই কলেজের দিকেই যাচ্ছি, তুমি চাইলে আমার স্কুটিতে উঠে বসতে পারো। আলাকিয়া প্রথমে যেতে চায় না, কিন্তু এরপরে উঠে বসে, কারণ বাস আসতে এখনো ৩০ মিনিট দেরি আছে। এরপরে আলাকিয়া কলেজে চলে আসে এবং সালমাকে তার টাকা দিয়ে দেয় এবং মোবাইলটা নিয়ে নেয়। কলেজ শেষে যখন সে বাইরে বের হয় সে দেখতে পায় কলেজের সামনেই স্কুটি নিয়ে অর্জুন বসেছিল আর জুস খাচ্ছিল। আর তখনই আলাকিয়া তার কাছে চলে আসে আর রেগে বলে, তুমি কি আমাকে ফলো করছো? অর্জুন বলে, আমি তো শুধু জুস পান করছিলাম। তখনই সেই অটোওয়ালা সেখানে চলে আসে আর অর্জুন আর আলাকিয়াকে দেখে বলে, আরে অর্জুন বেটা, তুমি যদি সবসময় স্কুটি চালাও তাহলে আলাকিয়া স্কুটি চালানো শিখবে কি করে? ওকেও চালাতে দাও। সে অটোওয়ালাকে দেখে আলাকিয়া আবারও তার স্কুটিতে বসে পড়ে আর বলে, তাড়াতাড়ি এখান থেকে আগে চলো। সেখান থেকে আসার সময় দুজনের মধ্যে কথা হয় আর তারা জানতে পারে অর্জুন একজন ডগ ট্রেনার। অন্যদিকে অর্জুন জিজ্ঞেস করে, তুমি কি স্কুটি শিখতে চাও? তখন আলাকিয়া সবকিছু খুলে বলে যে স্কুটি চালানো শিখলেই তার বাবা তাকে স্কুটি কিনে দেবে, আর স্কুটি চালাতে শিখতে যেয়ে তার সাথে কি কি হয়েছে। একটা সময় আলাকিয়া স্কুটি থেকে নেমে যায়। অর্জুন আলাকিয়াকে বলে, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি তোমাকে স্কুটি চালানো শেখাতে পারি, আর স্কুটি চালাতে গিয়ে তুমি পড়ে গেলেও তার জন্য কোনো জরিমানা হবে না। কিন্তু আলাকিয়া কিছু না বলেই সেখান থেকে চলে আসে। সিন কাট হয়ে যায়। এরপরে একটি মেয়েকে কাঁদতে দেখা যায়। আসলে এই মেয়েটির নগ্ন ভিডিও ধারণ করে রোহিত তাকে ব্ল্যাকমেল করছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমার কাছে যা ছিল আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, সোনার চেন, আমার কলেজের ফি, সবকিছু। এখন আমার কাছে আর কিছুই নেই। রোহিত বলে, আমি এত কিছু জানি না, যেটা চেয়েছি সেটা তোমাকে দিতে হবে। এরপরে সে আলাকিয়ার ফটো মেয়েটিকে দেখায় আর জিজ্ঞেস করে সেই মেয়েটিকে চেনে কিনা, কিন্তু মেয়েটি বলে না, সে আলাকিয়াকে চেনে না। এদিকে রাতের বেলা আলাকিয়া অর্জুনের কথা ভাবতে থাকে। তখনই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এসে ঢোকে। আসলে অর্জুন কথায় কথায় বলেছিল তার ডগের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সে যদি পারে তাহলে যেন ফলো করে দেয়। আলাকিয়া সেটাই করে, সে অ্যাকাউন্টটা ফলো করে দেয়। আর তখনই দেখা যায় অর্জুন তাকে মেসেজ করে আর বলে, কালকে সকালে আমি সেম জায়গায় থাকবো। কিন্তু আলাকিয়া এই ব্যাপারটা একেবারে লাইটলি নেয়। পরদিনই দেখা যায় আলাকিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে। সে ভাবছিল সে এখন কলেজে কি করে যাবে, কারণটা হচ্ছে বাস আসতে এখনো ৩০ মিনিট লেট আছে।
কিন্তু এর আগেই তাকে কলেজে যেতে হবে। আর তখনই অর্জুন সেখানে স্কুটি নিয়ে চলে আসে আর রাস্তার পাশে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আলাকিয়াও কোনো কিছু না বলে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আর একটা সময় আলাকিয়া অর্জুনের স্কুটিতে উঠে বসে আর অর্জুন আলাকিয়ার জন্য সিট ছেড়ে দেয় যাতে করে আলাকিয়া স্কুটি চালিয়ে শিখতে পারে। আর এভাবেই কয়েকদিন কেটে যায় যেখানে অর্জুন আলাকিয়াকে স্কুটি চালানো শেখায়। আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর সেই বন্ধুত্বটাই একটা সময় ভালোবাসায় পরিণত হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। এর মধ্যে আলাকিয়া স্কুটি চালানোও শিখে গেছে, যার ফলে সে ড্রাইভিং টেস্টেও পাশ করে যায়, এমনকি তার ড্রাইভিং লাইসেন্সও হয়ে যায়। এদিকে একদিন আলাকিয়া এবং অর্জুন সমুদ্র পাড়ে ঘুরতে আসে। সেখানেই দেখা যায় রোহিতও ছিল। রোহিত আলাকিয়ার ভিডিও করছিল দূর থেকে জুম করে এবং বাজেভাবে ভিডিও করছিল। আর এই বিষয়টাই খেয়াল করে নেয় অর্জুন। তখনই সেখানে অর্জুন চলে আসে আর রোহিতের সাথে ফাইট করে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আলাকিয়ার ভিডিওটা ডিলিট করে দেয়। আলাকিয়া রোহিতকে দেখে চিনে ফেলে আর অর্জুনকে সেই দিনের ঘটনা বলে। আর সে বলে হয়তোবা এই ছেলেটা তাকে ফলো করছে। তখনই অর্জুন বলে, আরে না, হয়তোবা সে এখানে চলে এসেছিল, তোমার ভিডিও করছে এমনিতেই, এসব কিছু তোমার মনের ভুল ধারণা। কয়েকদিন পরেই তো তোমার বার্থডে, তুমি সেটা নিয়েই ভাবো। আর এরপরেই দেখা যায় আলাকিয়ার বার্থডে চলে আসে আর সেই দিন তার বাবা প্রথমেই তাকে উইশ করে আর আলাকিয়াকে সুন্দর একটা ড্রেস উপহার দেয়। কিন্তু আলাকিয়া বলে, বাবা এসব রাখো তো, তুমি যেটা দিতে চেয়েছিলে আগে সেটা দাও, আমার স্কুটির চাবি কোথায়? আলাকিয়ার বাবা বলে, মা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু পরের বছর আমি তোমাকে অবশ্যই স্কুটি দেব। কিন্তু এতে আলাকিয়ার অনেক মন খারাপ হয়ে যায় আর সে নারাজ হয়ে যায়। তখন আলাকিয়ার মাও তাকে বকতে শুরু করে। জানকী বলে, তোমার বাবা একজন ক্যাব ড্রাইভার, কালেক্টর নয়, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তোমাকে অটোতে পাঠায় এটাই বেশি, তুমি এখন স্কুটি চাইছো? আলাকিয়া তখন বলে, প্রত্যেকটা বছর আমি অ্যাডজাস্টই করে এসেছি, আর আমি তোমাদের কাছে জন্মদিনের ছোট্ট একটা উপহার চেয়েছিলাম, সেটাই দিতে পারলে না। আর যদি দিতেই না পারবে তাহলে কেন ওয়াদা করলে? আমি আমার সব ফ্রেন্ডসদের বলে দিয়েছি যে আমার বাবা আমাকে নতুন স্কুটি কিনে দেবে, এখন আমি আমার ফ্রেন্ডসদের কিভাবে মুখ দেখাবো? এই বলে জন্মদিনের ড্রেস না পরেই সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায় আলাকিয়া। এরপরে আলাকিয়া অর্জুনের সাথে দেখা করে এবং তার বাবা যে তাকে বার্থডেতে স্কুটি উপহার দেয়নি সেটা বলে। অর্জুন বলে, তুমি মন খারাপ করো না, তোমার বাবা হয়তো চেষ্টা করেছে, পারেনি, এই বছর না পারলেও তোমার বাবা অবশ্যই তো বলেছে তোমাকে সামনে বার দেবে। আর বার্থডে দিন এভাবে মন খারাপ করো না, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। আর এরপরেই দেখা যায় তারা সেখানে গল্প করতে থাকে। সেই দিন সন্ধ্যায় আলাকিয়ার জন্মদিন উপলক্ষে তারা মন্দিরে যায় পুজো দিতে। পুজো শেষে আলাকিয়া অবাক হয়ে যায়, কারণ তার বাবা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মন্দিরে তার জন্য নতুন স্কুটি কিনে রেখেছিল। আর এটা দেখে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর তার খুশি দেখে আলাকিয়ার বাবাও অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাতে জানকী এবং আলাকিয়ার বাবার কথা থেকে আমরা জানতে পারি আসলে জানকীর কাছে পদ্মা যে টাকাটা রাখতে দিয়েছিল, জানকী সেই টাকাটা আলাকিয়ার বাবাকে দিয়েছিল স্কুটি কেনার জন্য। আসলে স্কুটি কেনার জন্য আলাকিয়ার বাবা চাইছিল তার ক্যাবটাই বন্ধক রাখার জন্য, কিন্তু জানকী বলেছে সেই ক্যাব দিয়েই আমাদের সংসার চলছে আর এটা বন্ধক রাখা ভালো হবে না। এই জন্য পদ্মা সেই টাকাটা আলাকিয়ার বাবাকে দেয় আর সেটা দিয়ে স্কুটি কেনা হয়েছে। তখন জানকী তার হাজব্যান্ডকে বলে, অনেকের মেয়ে থাকে কিন্তু কারোর মেয়েকে আপনার মতো এরকম মাথায় তুলে রাখে না। আলাকিয়ার বাবা বলে, ও আমার মাথায় নয়, বুকে রয়েছে। একজন বাবা যখন তার মেয়ের শখ পূরণ করে, সেই বাবা যে মনে মনে কতটা খুশি হয় সেটা তুমি বুঝতে পারবে না। জানকী বলে, আলাকিয়া বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে, আর ওর বিয়ের জন্য এখন পর্যন্ত আমরা একটাও গহনা তৈরি করিনি। আর তুমি যদি এমন উল্টোপাল্টা খরচ করো তাহলে কি করা হবে? যাই হোক, বাদ দাও, তুমি তাড়াতাড়ি করে এই টাকাটা অ্যাডজাস্ট করো, নাহলে পদ্মা যদি এই টাকা চেয়ে না পায় তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, কেউ আমাকে বিশ্বাস করবে না। এদিকে আলাকিয়া খুশি হয়ে অর্জুনের কাছে আসে এবং তার বাবার দেয়া সেই স্কুটিটা দেখাতে থাকে। আর এই খুশির মুহূর্তটা সেলিব্রেট করার জন্য অর্জুন আলাকিয়ার চোখ বেঁধে তাকে স্পেশাল একটা জায়গায় নিয়ে আসে, যেখানে সমুদ্রের পাড়ে চাঁদনি রাত আর একটা ভাঙা শিপ। আর সেই শিপের মধ্যে তারা দুজনেই টাইটানিক পোজ দেয়। আর এতে আলাকিয়া অনেক খুশি হয়ে যায়। অর্জুনকে প্রথমবারের মতো সে কিস করে। এর 2 দিন পরেই জানকী তার হাজব্যান্ডকে কল করে আর বলে, পদ্মা আজকেই শপিংয়ে যাবে আর আজকেই তার টাকা লাগবে, তুমি যে করে হোক সেই টাকাটা ম্যানেজ করো। আলাকিয়ার বাবা বলে, আমি সেই চেষ্টাতেই আছি, তুমি শুধু তাকে শপিংয়ে নিয়ে যে 2-3 ঘন্টা হোল্ড করে রাখো, আমি টাকার ব্যবস্থা করছি। এদিকে আলাকিয়া কলেজ থেকে বাড়ি ফেরে, তখনই পদ্মাও তাদের বাড়িতে চলে এসেছিল। আর সে আলাকিয়াকে বলে, আমি আর তোমার মা শপিংয়ে যাচ্ছি, তোমার আঙ্কেল আসলে আমার ঘরের চাবিটা তাকে দিও।
জানকী আর পদ্মা শপিংয়ে যাওয়ার পরে আলাকিয়া এমনি বসে বসেই অর্জুনের সাথে ফোনে কথা বলতে থাকে। আর কথায় কথায় সে তাকে বলে দেয় যে আজকে তার বাসায় কেউ নেই। এদিকে আলাকিয়ার বাবা এখন পর্যন্ত সে টাকাটা জোগাড় করতে পারেনি। অন্যদিকে জানকী পদ্মাকে নিয়ে বিভিন্ন জুয়েলারি শপ ঘুরতে থাকে সময় পাস করার জন্য। অন্যদিকে হঠাৎ করে আলাকিয়া দেখতে পায় অর্জুন তার কলোনিতে চলে আসে এবং সে তাকে একটা রুমে টেনে নিয়ে যায় যাতে কেউ দেখে না ফেলে। কিন্তু দেখা যায় সেটা ছিল পদ্মার রুম, কারণ পদ্মার রুমের চাবি তার কাছেই ছিল। আলাকিয়া অর্জুনকে বকাঝকা করতে থাকে, বলে তুমি এখানে কেন এসেছো, কেউ যদি দেখে ফেলে। অর্জুন বলে আমি তোমাকে চকলেট দিতে এসেছি। এদিকে আলাকিয়া ভয় পেতে থাকে যদি কেউ তাদের দেখে ফেলে। কলোনিতে এত এত মানুষ, আর একটু পরেই দেখা যায় অর্জুন আর আলাকিয়ার মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। এদিকে জানকী পদ্মাকে আবারও বলতে থাকে চলো আমরা অন্য শপে যাই। পদ্মা বলে আমি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি, আর ঘুরতে পারবো না, এখান থেকে ফাইনাল করি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার হাজবেন্ডকে একটা স্বর্ণের আংটি গিফট করব। ভালো হয়েছে তোমার কাছে টাকা জমিয়েছি, না হলে তো আমার কাছে খরচই হয়ে যেত। জানকী তাকে পুরো ঘটনা খুলে বলতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় ইতোমধ্যে সোনার আংটির বিল হয়ে গেছে। জানকী ঘামতে থাকে, এখন সে পদ্মাকে কি বলবে। সে একেবারে ফ্রিজ হয়ে যায়। পদ্মা এবং আশেপাশের লোকরা জানকীকে ডাকতে থাকে যে তার কি হয়েছে। এই দৃশ্যটা সত্যি খুবই টেন্সের ছিল যে এরপরে কি হবে। ঠিক সময়টাতে দেখা যায় জানকীর ছেলে তার হাতে টাকা এনে দেয়। জানকীর হাজবেন্ড ঠিক সময় মতো টাকাটা এনে সেখানে দিতে পেরেছিল, আর জানকী অবশেষে পদ্মাকে সেই টাকাটা দিয়ে নিশ্চিন্ত হয়। এদিকে আলাকিয়া এবং অর্জুন রোমান্স করছিল। ঠিক ওই সময়টাতে পদ্মার হাজবেন্ড বাসায় এসে কলিং বেল চাপে। এতে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কলিং বেল চাপার পরেও দরজা না খোলায় পদ্মার হাজবেন্ড তাকে কল করে। পদ্মা বলে আমি আর জানকী ভাবি শপিংয়ে এসেছি, আমি চাবি আলাকিয়ার কাছে দিয়ে এসেছি, তুমি ওকে কল করো। তখনই পদ্মার হাজবেন্ড আলাকিয়াকে কল করে। তখনই দেখা যায় আলাকিয়ার ফোন পদ্মার ঘরেই বেজে ওঠে, যেটা শুনতে পায় পদ্মার হাজবেন্ড। আর সে বুঝতে পারে যে আলাকিয়া তার রুমেই রয়েছে। সে দরজায় জোরে জোরে নক করতে থাকে আর বলে তুমি আমার ঘরের ভেতরে কি করছো। একটু সময় বাধ্য হয়ে আলাকিয়ার দরজা খোলে, আর তখনই তারা দুজনেই হাতে নাতে ধরা পড়ে যায়। পদ্মার হাজবেন্ড অবাক হয়ে যায়। অর্জুনকে বকাঝকা করাতে অর্জুন সেখান থেকে চলে যায়। এদিকে আলাকিয়া পদ্মার হাজবেন্ডকে রিকোয়েস্ট করে আঙ্কেল এই কথাটা আমার মা বাবাকে জানাবেন না। পদ্মার হাজবেন্ড বলে ছি তুমি এখান থেকে চলে যাও, আর তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। রাতের বেলায় আলাকিয়া অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবছিল পদ্মার হাজবেন্ড যদি তাকে বলে দেয় আর পদ্মা যদি মাকে বলে দেয় তাহলে কি হবে। কিছুক্ষণ পরেই পদ্মা তাদের বাসায় আসে। এটা দেখে আলাকিয়া আরও ভয় পেয়ে যায়। পদ্মা তখন ইনডিরেক্টলি আলাকিয়ার ব্যাপারে জানকীকে বলতে থাকে যে আমার পরিচিত একজন মেয়ে রয়েছে যে তার বাবা মা বাসায় না থাকায় তার বয়ফ্রেন্ডকে ডেকে ঘরের সময় কাটিয়েছে। এটা শুনে জানকী বলে ছি ছি আজকালকার ছেলেমেয়েরা কেমন বেহায়া, আমার মেয়ে যদি এমনটা করতো আমি তাকে গলা টিপে মেরেই ফেলতাম। এই কথাটা অন্য রুম থেকে আলাকিয়া শুনতে পায়। পরদিন থেকেই আলাকিয়া অর্জুনকে একেবারেই অ্যাভয়েড করে, তার সাথে কথা বলে না, তার ফোন ধরে না, তাকে ব্লক করে দেয়, এমনকি তার মেসেজের রিপ্লাইও দেয় না। অর্জুন বারবার তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আলাকিয়া তাকে বারবারই অ্যাভয়েড করে চলছিল। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আর একদিন অর্জুন আলাকিয়ার সাথে কথা বলার জন্য তার স্কুটির পেছনে ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে একটা সময় সে পড়ে যায়। আর এভাবে একটা সময় অর্জুনও আলাকিয়ার প্রতি রেগে যায়, তার সাথে আর কথা বলে না, তার সাথে দেখাও করতে আসে না। আর এদিকে সেদিনের ঘটনার জন্য আলাকিয়ার খারাপ লাগতে থাকে অর্জুনের জন্য। আর একদিন সে অর্জুনকে ভিডিও কল করে এবং তাকে সরি বলতে থাকে। এছাড়া যা যা হয়েছে পুরো ঘটনা খুলে বলে। এছাড়া তার রাগ ভাঙানোর জন্য সে নিজে একটু ছোট কাপড় পরে হট হতে চায়, যাতে তাকে দেখে অর্জুনের রাগ ভেঙে যায়। এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই জানকী আলাকিয়ার রুমে চলে আসে, আর সে দেখতে পায় তার মেয়ে ছোট ছোট কাপড় পরে ছেলেদের সাথে ভিডিও কলে কথা বলে তার শরীর দেখাচ্ছে। এতে আলাকিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। জানকী তাকে প্রচণ্ড মারধর আর বকাঝকা করতে থাকে। তোমাকে কি এই জন্যই আমরা পড়ালেখা করতে পাঠিয়েছি যে তুমি এইভাবে ছেলেদের শরীর দেখাবে? এছাড়া আলাকিয়ার কাছ থেকে তার মোবাইলটাও নিয়ে নেয়। এদিকে রাতে যখন খাবারের সময় হয় আলাকিয়াকে ডাকতে তার রুমে চলে যায় জানকী, কিন্তু সে দেখতে পায় তার মেয়ে রুমে নেই, এমনকি আলাকিয়ার ফোনটাও নেই। অর্জুনের সাথে দেখা করতে এসেছিল এবং তার মা তার সাথে যা যা করেছে সবকিছু বলে, আর বলে আমি আর বাসায় ফিরে যাব না, এখন বাসায় গেলে আমার মামাকে মেরে ফেলবে। অর্জুন তাকে বোঝায় যে তুমি চুপচাপ বাসায় চলে যাও, বাসায় গেলে তোমার মা বাবা তোমাকে কিচ্ছু বলবে না। আলাকিয়া কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ভালোবাসো না তাই না, তাই আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো না। ঠিক আছে,
এই সমুদ্রে ঝাঁপ দিয়ে আমি মারা যাব, কিন্তু তারপর আমি বাসায় যাব না। অর্জুন বলে, তুমি আমাকে ভাবার একটু সময় দাও। এরপরে অর্জুন তার কয়েকজন বন্ধুবান্ধবের সাথে কথা বলে কিছু টাকা ম্যানেজ করে নেয়। আর এরপরে তারা দুজনে শপিং মলে চলে আসে আর আলাকিয়ার জন্য একটা বরকা কিনে তাকে বরকা পরিয়ে নিয়ে যেতে থাকে। তারা দুজনে ডিসাইড করে নেয় যে তারা হায়দ্রাবাদে যাবে, আর এই জন্য একটা ক্যাব বুক করে তারা বাস স্ট্যান্ডে যেতে থাকে। কিন্তু তখনই দেখা যায় যে ক্যাবটাতে তারা উঠেছিল সেটা ছিল আলাকিয়ার বাবার ক্যাব। আর আলাকিয়ার বাবার কণ্ঠ শুনে আলাকিয়া চিনতে পেরে যায় তার বাবাকে, আর অর্জুনকে চুপ করিয়ে দেয় আর বলে এটা তার বাবা। কোনো রকমে বাস স্ট্যান্ডে এসে তাড়াতাড়ি ক্যাব থেকে নেমে বাসে উঠে পড়ে। এর কিছুক্ষণ পরেই জানকী তার হাজব্যান্ডকে কল করে আর বলে, আলাকিয়াকে বাসায় পাওয়া যাচ্ছে না। আসলে আমি ওকে প্রচন্ড বকাঝকা করেছিলাম, আর এই জন্য ও বাসা থেকে চলে গেছে। আলাকিয়ার বাবা বলে, আমি তোমাকে কতবার বলেছি ছেলে মেয়েদেরকে এইভাবে বকাঝকা না করতে, তুমি কেন আমার কথা শোনো না? ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি জানি আলাকিয়া কোথায় গেছে, আমি ওকে নিয়ে আসছি। রবীন্দ্র ভাবে তার মেয়ে হয়তোবা বিচে গেছে, এই জন্য আলাকিয়াকে খোঁজার জন্য রবীন্দ্র সমুদ্র সৈকতে চলে আসে। কিন্তু সেখানে আলাকিয়া ছিল না। সে আলাকিয়াকে কলও করে, কিন্তু তার ফোনটাও সুইচ অফ ছিল। এদিকে বাসের ভেতরে দেখা যায় আলাকিয়া আর অর্জুন একসাথে বসতে পারেনি, কারণ সিট ছিল না, দুইজন আলাদা আলাদা বসেছিল। এদিকে বাসে ওঠার কিছুক্ষণ পরেই আলাকিয়ার তার ফোনটা খুঁজতে শুরু করে, কিন্তু সে তার কাছে তার ফোনটা খুঁজে পায় না। এমনকি অর্জুনের কাছেও ছিল না, তাদের ব্যাগেও ছিল না। তখন বুঝতে পারে যে আলাকিয়ার ফোনটা মিসিং হয়ে গেছে। অন্যদিকে রবীন্দ্র ক্যাবে আসার পরেই দেখতে পায় ব্যাকসিটে একটা মোবাইল পড়ে রয়েছে। মোবাইলটা হাতে নিতেই সে চমকে যায়, কারণ মোবাইলের ব্যাক কভারটা ছিল আলাকিয়ার ছবি ছিল সেখানে। আর তখনই সে বুঝতে পারে যে এটা আলাকিয়ার ফোন এবং আলাকিয়া কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এদিকে ফোন না পেয়ে আলাকিয়া অর্জুনের ফোনটা নিয়ে নিজের ফোনে কল করতে থাকে। রবীন্দ্র সেই ফোনটা ধরে, আর ফোন ধরে কণ্ঠস্বর না শুনেই সে বকাঝকা করতে থাকে আর বলে, তুমি কে? আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও ছোট মানুষ, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আলাকিয়া তার বাবার কণ্ঠ শুনে আরো ভয় পেয়ে যায়, ফোনটা কেটে ফোনটাই অফ করে রাখে। এদিকে রবীন্দ্র মনে পড়ে যে বাসে তারা উঠেছিল সে বাসটা হায়দ্রাবাদে যাচ্ছিল, তাই রবীন্দ্র তার ক্যাব নিয়ে হায়দ্রাবাদে আসতে শুরু করে। এদিকে সে বাসটা ব্রেকের জন্য থামে, আর এরপরে অর্জুন চলে আসে ওয়াশরুমে। তখনই দেখা যায় পাশের ওয়াশরুমে একটা ছেলে ছিল, আর এই ছেলেটি বাসে আলাকিয়ার পাশে বসেছিল। আর ঘটনাক্রমে সে আলাকিয়ার ড্রাইভিং লাইসেন্সটাও পেয়ে গিয়েছিল। সে বলতে থাকে, মেয়েটা খুবই সুন্দর, দেখতে খুবই মাস্ত। আমার মনে হয় মেয়েটা কারোর সাথে পালিয়ে এসেছে। এইসব মেয়েকে ধরে এনজয় করে ছেড়ে দিতে পারলে এসব মেয়েরা কাউকে কিছু বলতে পারবে না। এদিকে পাশের ওয়াশরুম থেকে অর্জুন এইসব কিছু শুনে ফেলে, আর সেই ছেলেটাকে প্রচন্ড মারধর করে আর ছেলেটার হাত মুখ বেঁধে সেখানেই ফেলে রাখে। সেই বাসটা সেখান থেকে চলে যাওয়ার পরে সেই ছেলেটা ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর হায়দ্রাবাদের পুলিশকে কল করে, বলে, স্যার, আমার বোনকে একটা ছেলে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর এরপরেই সেই বাসের নাম্বার এবং আলাকিয়ার বিবরণ দিতে থাকে। পুলিশও সেই বাসটাকে চেস করে থামিয়ে ফেলে এবং অর্জুন আর আলাকিয়াকে তাদের সাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই বাসে রোহিতও ছিল, আর রোহিত তাদের ফলো করছিল। এদিকে দেখা যায় ভাইজাগের একজন পুলিশ অফিসার হায়দ্রাবাদের পুলিশ ইমরানকে কল করে আর একটি মেয়ের ব্যাপারে বলে। রোহিত যে মেয়েটিকে ব্ল্যাকমেল করেছিল সেই মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু তার পরিবার মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং পুরো ঘটনা জেনে ফেলে। আর এরপরেই সেই মেয়েটির পরিবার থেকে পুলিশে কমপ্লেন করা হয়। সেই পুলিশ অফিসার ইমরানকে বলে, আমরা খবর পেয়েছি সেই ছেলে রোহিত হায়দ্রাবাদে যাচ্ছে, তুমি একটু বিষয়টা দেখো আর এটা একটু পার্সোনালি রেখো। আর দেখা যায় ঘটনাক্রমে সিআই ইমরানের পুলিশ স্টেশনেই অর্জুন এবং আলাকিয়াকে নিয়ে আসা হয়। অর্জুনকে 2-4টা চড় থাপ্পড় মারা হয়, আর এরপরে আলাকিয়া ভয় পেয়ে তার বাবার ফোন নাম্বার পুলিশকে বলে দেয়। সেই কনস্টেবল আলাকিয়ার বাবাকে কল করে, কিন্তু ফোনটা বন্ধ ছিল। এদিকে আলাকিয়া এবং অর্জুন সেই কনস্টেবলকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আলাকিয়ার কোনো বড় ভাই নেই, কি আপনাকে ফোন করেছে, হয়তোবা আপনাকে কেউ মিস ইনফরমেশন দিয়েছে। ইমরান কাজের জন্য একটু সাইডে যায়। তখনই অর্জুন সেই কনস্টেবলকে বলে, প্লিজ আপনি আলাকিয়ার বাবাকে কল করবেন না, আপনার যদি কোনো কিছু দরকার হয় আমরা আপনাকে দেব, আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। তখন সেই পুলিশ কনস্টেবল অর্জুনের কাছ থেকে 25,000 টাকা চায়, আর অর্জুনও তাকে সে 25,000 টাকা দিয়ে দেয়। এদিকে সেই কনস্টেবল সিআই ইমরানকে ধোকা দেওয়ার জন্য এবং বিশ্বাস করানোর জন্য একজন আর্টিস্টকে টাকা দিয়ে সেখানে নিয়ে আসে আলাকিয়ার বাবা সাজিয়ে, এবং সেই আর্টিস্ট বিনতি করে আলাকিয়া এবং অর্জুনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাইরে আসার পরে সেই কনস্টেবল বলে, আমি তোমাদেরকে একটি লজে পাঠাবো, আর সেই লজেই তোমাদের 1 সপ্তাহ থাকতে হবে, অর্থাৎ আমার টাচে থাকতে হবে। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেখানে থাকা আমার লোকই সেটা দেখে নেবে। এদিকে দেখা যায় রোহিত তাদেরকে ফলো করে সেই পুলিশ স্টেশনেও এসে পড়েছিল। রোহিত আসলে কোনো একটা প্ল্যান করছিল
অর্জুন আর আলাকিয়ার থেকে প্রতিশোধ নেয়ার জন্য। এই জন্য তাদের দুইজনকে অজ্ঞান করার জন্য সে কিছু ওষুধও কিনে নেয়। এদিকে কিছুক্ষণ পরেই রবীন্দ্র সে থানায় চলে আসে এবং আলাকিয়ার ব্যাপারে খোঁজ নিতে থাকে। এতে সে কনস্টেবল ভয় পেয়ে যায়। যদি এই বিষয়টা জেনে যায়, অর্থাৎ রবীন্দ্র যদি ইমরানের কাছে চলে যায়, তাহলে তার মুখোশ খুলে যাবে। এই জন্য সে রবীন্দ্রকে বাইরে নিয়ে আসে। রবীন্দ্র তাকে অনুরোধ করে বলে, আমার মেয়েটাকে খুঁজে বের করুন, আমার মেয়েটা এখনো নাবালিকা। সে কনস্টেবল বলে, আপনি টেনশন করবেন না, আমি আপনার মেয়েকে খুঁজে বের করব, আপনি শুধু আমাকে একটু সময় দিন। কনস্টেবল সাইডে এসে সে আর্টিস্টকে কল করে আর বলে, আলাকিয়া এবং অর্জুনকে সেই লজে রাখো, আলাকিয়ার আসল বাবা চলে এসেছে, আর এটা যদি স্যার ইমরান জানে, আমার আর তোমার মুখোশ খুলে যাবে, প্রয়োজন হলে তাদেরকে এখানে আমরা নিয়ে আসব। এদিকে সেই লজে আসার পরে অর্জুন এবং আলাকিয়া দেখতে পায় তাদেরকে যে রুমে থাকতে দেওয়া হয়েছিল সেই রুমটা খুবই বাজে। আসলে এখানে ছেলেমেয়েরা সময় কাটাতে আসে, যার ফলে দেয়ালে খুবই বাজে বাজে জিনিস লেখা ছিল। এদিকে সেই আর্টিস্ট রবীন্দ্রকে নিয়ে সেই লজে চলে আসে। এদিকে সবকিছু ভুলে আলাকিয়া আর অর্জুন রোমান্স করতে থাকে। ঠিক ওই সময়টাতে ভুলে অন্য একজন লোক সেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে যায়। আসলে দরজার লকটাও ভালো ছিল না। এটা দেখে অবাক হয়ে যায় আলাকিয়া আর অর্জুন। তারা ভাবে এখানে থাকা ঠিক হবে না, আর এই জন্য তারা সেই লজ থেকে সেই আর্টিস্টকে না বলেই চলে আসে। এদিকে রবীন্দ্র যখন আলাকিয়াকে সেই লজে খুঁজে, সে তাদেরকে পায় না। এদিকে কনস্টেবল যখন জানতে পারে আলাকিয়া আর অর্জুন সেই লজ থেকে চলে এসেছে, সে বারবার অর্জুনকে কল করতে থাকে। অর্জুন বিরক্ত হয়ে একটা সময় তার সিমটাই ফেলে দেয়। এদিকে আলাকিয়া অর্জুনকে বলে, সত্যি ওই লজটা খুবই বাজে ছিল, চলো আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নেই। আর এই জন্যই তারা বাসা ভাড়া নেওয়ার জন্য আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কেউ তাদের বাসায় ভাড়া দিচ্ছিল না। এদিকে রবীন্দ্র আর সেই কনস্টেবল আলাকিয়া আর অর্জুনকে খুঁজতে থাকে, বিশেষ করে হোটেল আর লজগুলোতে। এদিকে বাসা খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও তারা কোনো বাসায় খুঁজে পায় না। তারা ক্লান্ত হয়ে ফুটপাতে এসে বসে থাকে, আর ঠিক তখনই সেখানে একটা ভ্যান চলে আসে যারা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছিল। আর যেহেতু তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল, অর্জুন লাইনে দাঁড়িয়ে যায় খাবার নেয়ার জন্য। সেই লাইনে আরও একটা লোক ছিল যে অর্জুন আর আলাকিয়াকে দেখে বুঝে যায় তাদের অবস্থা কি। আর অর্জুনকে জিজ্ঞেস করতেই অর্জুন তাকে সবকিছু খুলে বলে। এরপরেই সেই লোকটা বলে, আমার কাছে একটা ঘর রয়েছে যেখানে তোমরা থাকতে পারো চাইলে। সেই লোকটা অর্জুন এবং আলাকিয়াকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নিয়ে আসে এবং সেখানকার একটি রুম দেখিয়ে দেয়, যেটার কাজ একেবারেই শেষ হয়নি পুরোপুরি। কিন্তু অর্জুন আর আলাকিয়ার হাতে কোনো অপশন না থাকায় তারা সিদ্ধান্ত নেয় তারা কিছুদিন এখানেই থাকবে, যতদিন না পর্যন্ত তারা ভালো একটা ঘর পায়। এদিকে পরের দিনই দেখা যায় রবীন্দ্র এবং সেই কনস্টেবলের লোক, অর্থাৎ সেই আর্টিস্ট, অর্জুন এবং আলাকিয়াকে খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গিয়েছিল। এরপরে সেখানে বসে তারা খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে সিআই ইমরান অন্য একটা কাজে আসে, আর তখনই সেই আর্টিস্টকে দেখে সে চিনে ফেলে আর বলে, এই লোকটা তো তার মেয়েকে নেয়ার জন্য থানায় এসেছিল। সে বলেছিল সে তার মেয়েকে নিয়ে ভাইজাগ চলে যাবে, সে এখনো ভাইজাগ না যেয়ে এখানে কি করছে। সিআই ইমরান যখন সেই আর্টিস্টকে সে জিজ্ঞেস করে, তখনই রবীন্দ্র তার মেয়ের কথা খুলে বলে। সেই কনস্টেবল এবং সেই আর্টিস্টের মুখোশ খুলে যায়। এরপরেই সিআই ইমরান কনস্টেবলকে থানায় নিয়ে এসে প্রচণ্ড বকাঝকা করে আর বলে, কয়েকটা টাকার লোভে আপনি একটা মেয়ের জীবন নিয়ে এভাবে সিনেমিনি খেলতে পারলেন। এখন যদি সেই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে? আপনি সেই মেয়েটাকে খুঁজে বের করুন। ইমরান বলে, রবীন্দ্রর সাথে আপনি যাবেন এবং সেই মেয়েটাকে খুঁজে বের করবেন। এরপরেই ইমরান রবীন্দ্রকে সেই ফটোটা দেখায়, রোহিতের ফটো, আর বলে, এই ছেলেটাও ভাইজাকে থাকে, আপনি কি একে চেনেন? রবীন্দ্র বলে, একে সে আগে কখনো দেখেনি। এদিকে আলাকিয়া এবং অর্জুন শপিং করতে এসেছিল। তখনই আলাকিয়া দেখতে পায় রোহিত তাকে ফলো করছে, আর এটা যখন সে অর্জুনকে বলে, অর্জুনের সন্দেহ হয়। সে রোহিতের পিছু করতে থাকে, আর একটা সময় রোহিত তাকে দেখে দৌড়াতে শুরু করে। দুজনের মধ্যে দুর্দান্ত একটা চেজ হয়, এছাড়া তাদের মধ্যে মারামারিও হয়। আর একটা সময় দৌড়াতে গিয়ে রোহিত ধাক্কা খায় রবীন্দ্রর সাথে। রবীন্দ্র যেহেতু রোহিতের ফটো থানায় দেখেছিল, সে সাথে সাথে সিআই ইমরানকে কল করে আর বিষয়টা খুলে বলে। এছাড়া সে নিজেও রোহিতের পিছু করতে থাকে। আর একটা সময় রোহিত আর রবীন্দ্রর মধ্যে ফাইট হতে থাকে। তখনই সেখানে অর্জুন চলে আসে। অর্জুন রবীন্দ্র অর্থাৎ আলাকিয়ার বাবাকে দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সেখান থেকে পালিয়ে না যেয়ে সে সিদ্ধান্ত নেয় আলাকিয়ার বাবাকে সে সাহায্য করবে, আর এই জন্যই সে একটা রড হাতে নেয় রোহিতকে পেটানোর জন্য। এদিকে থানায় ইমরানের কাছে এক দম্পতি আসে আর একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে দুইজন ছেলে মিলে একটি মেয়েকে রেপ করছিল। আর তখনই একটা শকিং ব্যাপার জানা যায়, সেই ভিডিওতে রোহিত এবং অর্জুন ছিল। আর তখনই জানা যায় রোহিত আর অর্জুন হচ্ছে একে অপরের বন্ধু, আর তারা এভাবে মেয়েদের ফাঁদে ফেলে রেপ করে এবং তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা নেয়। এদিকে অর্জুন রোহিতকে বাঁচানোর জন্য আলাকিয়ার বাবা অর্থাৎ রবীন্দ্রর মাথায় আঘাত করে।
এতে সে অজ্ঞান হয়ে যায় সেখানে। আর এরপরে রোহিতকে নিয়ে সে অন্য কোথাও চলে আসে। অর্জুন রোহিতকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমাকে তো বলেছিলাম আমাদের ফলো করতে না, কিছুদিন লুকিয়ে থাকার জন্য। আমি সব সেট আপ করে তোমাকে ডেকে নিতাম। এছাড়া যে লোকটি তোমাকে ধরেছিল সে হচ্ছে আলাকিয়ার বাবা, আর এমনিতেও সে আলাকিয়ার কাছে কিছুই নেই। ওর বাবা একজন ক্যাব ড্রাইভার। আমরা জাস্ট ওর সাথে এনজয় করে ওকে ছেড়ে দিতাম। তুমি আর পিছনে এসো না, আমি ওকে অনেক কষ্ট করে পটিয়েছি। এরপরে অর্জুন আবারও আলাকিয়ার কাছে চলে আসে আর বলে, তুমি যার কথা ভাবছিলে এই ছেলেটা সে নয়, আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি। এদিকে যেখানে আলাকিয়া আর অর্জুন ভাড়া থাকতো তার অপোজিট বিল্ডিংয়ে কয়েকটি ছেলেও ভাড়া থাকতো, যারা আসলে নেশাখোর, গাঞ্জা খেত। ঠিক তখনই তারা জানলা দিয়ে আলাকিয়াকে দেখে ফেলে আর বলে, এরকম একটা মেয়েকে পেলে ভালোভাবে এনজয় করা যেত। সবাই মিলে আফসোস করতে থাকে, যদি মেয়েটাকে একবার পেতাম তাহলে ভালোভাবে এনজয় করতে পারতাম। আর এই কথাটাই শুনে ফেলে অর্জুন আর সে ছেলেদের কাছে চলে আসে আর বলে, ওই মেয়েটা তোমাদের কাছে চলে আসবে, তোমরা এনজয় করবে, কিন্তু এর পরিবর্তে আমাকে কত টাকা দেবে। সেই ছেলেগুলো অর্জুনকে টাকা অফার করে আর সেই অফারে রাজি হয়ে যায় অর্জুন। অর্জুন বলে, ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও। এদিকে ইমরান ঘটনাস্থলে যে আলাকিয়ার বাবাকে উদ্ধার করে এবং হসপিটালে নিয়ে আসে। আলাকিয়ার বাবাকে বলে, আপনি রেস্ট নিন, আমি আপনার মেয়েকে খুঁজে বের করব। ঠিক তখনই আলাকিয়ার বাবা রোহিতের পার্সটা ইমরানকে দেয়। আসলে দুজনের মধ্যে যখন হাতাহাতি হচ্ছিল তখন রোহিতের পার্সটা পড়ে গিয়েছিল। ইমরান দেখতে পায় সেই পার্সের ভেতরে একটা লজের বিল রয়েছে। এদিকে অর্জুন এবং আলাকিয়া রাতের বেলা ক্লোজ হতে শুরু করে রোমান্স করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই আলাকিয়া তাকে বাধা দেয় আর বলে, অর্জুন এখন না, আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আমরা দুজনে একসাথে অনেক রোমান্স করব, অনেক এনজয় করব। অর্জুন রেগে যায়, রেগে গিয়ে বলে, তুমি আমাকে ভালোই বাসো না, বিশ্বাসই করো না, তোমার শুধু বিয়ে চাই তাই তো, ঠিক আছে আমি এখনই তোমাকে বিয়ে করব। অর্জুন সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পাশের বিল্ডিংয়ের সেই ছেলেগুলো আলাকিয়ার কাছে চলে আসে এবং তাকে জোর করে তার সাথে রেপ করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার ইমরান সেই লজে চলে আসে আর রোহিতকে ধরে ফেলে আর তাকে প্রচন্ড টর্চার করছিল। এছাড়া অর্জুন আর আলাকিয়ার ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করছিল। এদিকে রবীন্দ্র রেস্ট না নিয়ে হসপিটাল থেকে আবারও ক্যাব নিয়ে বাইরে বের হয়ে পড়ে আলাকিয়াকে খোঁজার জন্য, কিন্তু তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই অর্জুন সেখানে চলে আসে মঙ্গলসূত্র নিয়ে আর সে দেখতে পায় আলাকিয়া সেখানে জড়সড় হয়ে বসেছিল, তার চোখে মুখে আঘাতের চিহ্ন, অর্থাৎ সেই ছেলেগুলো তাকে টর্চার করেছিল। আর ঠিক তখনই একটা টুইস্ট দেখা যায়, সেখানে পুলিশ অফিসার ইমরান বসেছিল। আসলে সেই ছেলেগুলো আলাকিয়াকে রেপ করার আগেই পুলিশ অফিসার ইমরান তার ফোর্স নিয়ে সেখানে চলে এসেছিল, যার ফলে আলাকিয়াকে তারা রেপ করতে পারেনি। অন্যদিকে সেই দিন চেজের পরে অর্জুন রোহিতকে তাদের বাসার ঠিকানা বলে দিয়েছিল, যার ফলে ইমরান যখন তাকে টর্চার করে রোহিত আলাকিয়া আর অর্জুনের ঠিকানাটা বলে দিয়েছিল। আর তাই সময় মতো ইমরান সেখানে চলে এসে আলাকিয়াকে বাঁচিয়ে নিতে পেরেছিল। এদিকে পুলিশ অফিসার ইমরান যখন অর্জুনকে মারতে যাবে তখনই আলাকিয়া বাধা দেয় আর এরপরে পুলিশ অফিসার ইমরান অর্জুনের ব্যাপারে তাকে সবকিছু বলে দেয়। অর্জুনের ভয়ঙ্কর সত্যিটা জানার পরে হতবাক হয়ে যায় আলাকিয়া, তার কাছ থেকে দূরে সরে আসে এক ঝাটকায়। আর সে ভাবতে থাকে, এরকম একটা অমানুষ এবং নরপিচাসকে বিশ্বাস করে কি আমি ঘর ছেড়েছিলাম, একে আমি ভালোবেসেছিলাম। নিজের উপরে নিজেই ঘেন্না করতে থাকে। আর এরপরে অবশেষে রোহিত, অর্জুন এবং সেই ছেলেগুলোকে পুলিশ অ্যারেস্ট করে নেয় আর আলাকিয়াকে একজন মহিলা পুলিশ অফিসার দ্বারা তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়। কিন্তু রাস্তার মধ্যেই আলাকিয়া তার বাবার ক্যাবটা দেখে ফেলে আর গাড়ির নাম্বারটাও মিলে যায়, যার ফলে সে বুঝতে পারে এটা তার বাবার ক্যাবই। আর সাথে সাথে সেখানে আসে আর দেখতে পারে তার বাবা অজ্ঞান হয়ে আছে। আলাকিয়া কাঁদতে কাঁদতে রবীন্দ্রকে ডাকতে থাকে, বলে, বাবা তুমি ওঠো, আমি চলে এসেছি, একবার তুমি উঠে পড়ো। ঠিক তখনই দেখা যায় রবীন্দ্রর জ্ঞান ফেরে আর সে নিজের মেয়েকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। আলাকিয়া কাঁদতে থাকে আর তার বাবাকে সরি বলে। রবীন্দ্র অবশেষে আলাকিয়াকে নিয়ে বাসায় ফিরে। আলাকিয়া তার বাবা মার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। অন্যদিকে রবীন্দ্র জানকীকে ইশারা দিয়ে নিষেধ করে যেন সে আলাকিয়াকে এ ব্যাপারে আর কিছু না বলে, কারণ আলাকিয়া তার ভুলটা বুঝতে পেরেছে। কিছুদিন পরেই দেখা যায় আলাকিয়া আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল আর রবীন্দ্র আগের সব ঘটনা ভুলে যেয়ে তার মেয়ে আলাকিয়াকে আগের মতোই ভালোবাসতে শুরু করেছে। আলাকিয়ার জীবনটাও আবারও হাসি খুশিতে ভরে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিতে দেখানো হয়েছে যে হুট করেই কাউকে বিশ্বাস করতে নেই আর এভাবে হুটহাট করে কারোর সাথে পালিয়েও যেতে নেই,
কারণ মানুষের অনেক রূপ থাকে যেগুলো সহজে দেখা যায় না। যারা যারা ভিডিওটি দেখছেন কেউ কি এমন ভুল করেছিলেন কিনা আপনাদের জীবনের নিজের অভিজ্ঞতা কমেন্ট করে শেয়ার করতে পারেন আমার সাথে। আপনাদের কমেন্টগুলো দেখে হয়তোবা অন্যরাও নিজেদের ভুল বুঝতে পারবে, এসব ভুল করা থেকে বিরত থাকবে। আর মুভিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।